নমস্কার বন্ধুরা, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেল। বন্ধুরা, আজকে যখন এই ভিডিওটি করছি তার 24 ঘন্টার মধ্যেই লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জাতীয় পতাকা উত্তোলন করে জাতির উদ্দেশ্যে নানা ভাষণ দেবেন। কিন্তু তার ঠিক আগে আমরা পার্লামেন্টে গত 22 দিন ধরে যে অবস্থা দেখলাম এবং দিল্লিতে যন্তর মন্তরে ছাত্রদের বিক্ষোভ, তাতে প্যালেট গান থেকে চালানো, লাঠির মাথায় পেরেক বেঁধে মারা বা ইলেকট্রিক লাঠি, এবং সারা দেশের এই যে নতুন একটা জেনজি মুভমেন্ট, যেটাকে জনতা ককরোচ পার্টির নামধারী একটা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক ছাত্রদের আন্দোলন, এবং তার পেছনে কংগ্রেস সহ সমস্ত বিরোধী দলের সমর্থন, এই ঘটনাটাকে কেন্দ্র করে যেভাবে নরেন্দ্র মোদীর যে একটা ইমেজ, সেই ইমেজে ভয়ঙ্করভাবে ধাক্কা লেগেছে। এবং তারপর থেকে গত 1 মাস ধরে এই ঘটনা যখন ঘটেছিল আমরা জানি তখন জুলাই মাস 20 তারিখ, তারপর আগস্ট মাস আসতে চলেছে, এবং যেভাবে বিরোধীদের চাপে বা বিরোধীদের ভয়ে নরেন্দ্র মোদীর ডান হাত শুধু নয়, যাকে তুলে ধরা হচ্ছিল আয়রন ম্যান অফ ইন্ডিয়ার প্যাটেলের মতোই একজন শক্তিমান মানুষের উদ্ভব ঘটেছে, যার নাম অমিত শাহ। তিনি সংসদ ভবনে ঢুকলেন, কিন্তু সংসদ কক্ষে যেখানে আলোচনা হয় সেখানে আসার সাহস পেলেন না। গতকাল মাত্র 3 মিনিটের জন্য পার্লামেন্টে এলেন এবং বন্দে মাতরম হওয়ার পরে চলে গেলেন। উল্টো দিক থেকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গেও বিজেপির গ্রাফ শুধু কমছে নয়, শুভেন্দু অধিকারীর বিভিন্ন কথাবার্তা, আচার আচরণ, রাস্তাঘাটে টামে বাসে মানুষ ক্ষুব্ধ, যেভাবে অভয়ার মৃত্যুকে কেন্দ্র করে পানিহাটিতে গিয়ে তিনি যে আচরণ করলেন তাকে যাত্রাপালার সাথে তুলনা করা হচ্ছে, যেভাবে শ্রমিক ভট্টাচার্য নেতাজি সংক্রান্ত ব্যাপারে শ্যামাপ্রসাদের কথা তুলে ধরে বলেছিলেন, এবং তার প্রেক্ষাপটে নেতাজির বিরুদ্ধে অদ্ভুতভাবে একটা বিরূপ আচরণ তৈরি হচ্ছিল, এবং বিজেপির সাংসদ রাজ্যসভার অনন্ত মহারাজ তিনি যেভাবে নেতাজিকে সম্পর্কে আজে বাজে কথাবার্তা বলছিলেন, তাতে নর্থ বেঙ্গলে বিজেপির বিরুদ্ধে একটা ভয়ঙ্কর ক্ষোভের সৃষ্টি হচ্ছিল। এই ব্যাপারে কি দাঁড়িয়েছে, গোটা দেশের মুড কোন দিকে, রাজ্যের কি পরিস্থিতি, আমরা বিস্তারিত আলোচনা করব। কিন্তু যে কাজটা করা উচিত ছিল, সরকারের 2 বছরের মাথায় বিভিন্ন নামকরা এজেন্সির, সেই কাজটা কিন্তু একটা পোল ট্র্যাকার এজেন্সি, একটা সমীক্ষক এজেন্সি করেছে, তার নাম পোল ট্র্যাকার। দিল্লির কয়েকটি মিডিয়াতে বিষয়টা এসছে, মুড অব দ্য নেশন কোন দিকে। তারা বিভিন্ন ব্যাপারে 3 জুলাই থেকে 7 আগস্ট ভারতের 4,35,451 জন মানুষের সাথে কথাবার্তা বলে র্যান্ডাম স্যাম্পল সার্ভে করেছেন প্যান ইন্ডিয়া, অর্থাৎ সারা ভারতের সমস্ত জায়গায়। তাতে বিভিন্ন প্রশ্ন আছে, এই ইয়াং জেনারেশনের উদ্ভব, অযোধ্যার রাম মন্দিরের চাঁদা চুরি, বৈদেশিক নীতির ফেলিওর, ইকোনমিক অবস্থা, মানুষের কাজবাজ না পাওয়া, বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তারা কতগুলো সুনির্দিষ্ট বিষয়ে আসতে চলেছে। এবং তার যে রিপোর্ট পাওয়া গেছে, সেই রিপোর্ট পাওয়ার পরে নরেন্দ্র মোদী, অমিত শাহ প্র্যাকটিক্যালি মাথার পাগল হয়ে যাওয়ার দশা, রাতের ঘুম ছুটেছে, যে কারণে মোহন ভাগবতকে নামাতে হয়েছে এই ইয়াং জেনারেশন জেনজি যাদেরকে বলা হচ্ছে, যাদের জন্ম 1997 থেকে 2012-র মধ্যে, তাদের যে আন্দোলন, তাদের যে মুভমেন্ট, তারা গোটা দেশের একটা অন্য দিকে নিয়ে চলেছে। নরেন্দ্র মোদীর যে 56 ইঞ্চি ছাতি কথা আমরা শুনতাম,
অমিত শাহ মানে একটা বিরাট বলশালী মানুষ, যা খুশি তাই করতে পারেন, উল্টা লটকাকে সিধা কর দুঙ্গা। সেই অমিত শাহ তিনি পার্লামেন্টে আসতে ভয় পেলেন। সেই রিপোর্ট নিয়ে আলোচনা করব এবং রিপোর্ট বিভিন্ন ব্যাপারে পরতে পরতে খোলার পর আপনারা বিস্মিত হবেন। বিজেপির শুধু নয়, নরেন্দ্র মোদীর গ্রাফ এইভাবে ধার করে নামছে এবং নরেন্দ্র মোদীর এই গ্রাফের নামাটা যদি অব্যাহত থাকে এবং এই পার্লামেন্ট সেশনের সাথে আমার মনে পড়ে যাচ্ছে 2010 সালে ইউপিএ সেকেন্ড, 9 সালে জিতেছিল কংগ্রেস, 200 ওপর সিট পেয়ে ইউপিএ 2 হয়েছিল এবং 2010 থেকেই কোল্ড স্ক্যাম, স্পেকট্রাম বন্টন স্ক্যাম, বিভিন্ন স্ক্যামে যেভাবে অবস্থা সৃষ্টি হয়েছিল এবং ওই সময় পার্লামেন্ট চলতে দেওয়া হয়নি এই বিরোধীরা এবং তার জাস্টিফাই করেছিলেন সুষমা স্বরাজ, অরুণ জেটলিরা, যখন বারবার কংগ্রেস বলতো সংসদ চলতে দেওয়া হচ্ছে না, যেটা যে কিরণ রিজিজু বলছেন, তারা বলেছিলেন ভবিষ্যতের জন্য। এবং সেই ভবিষ্যতের পরিণাম আমরা দেখেছিলাম কিভাবে কংগ্রেস ক্ষমতা থেকে চলে গেছিল 2014-তে। এই পোল ট্র্যাকারের যা যা তথ্য উঠে এসেছে সেটা আপনাদের হাজির করব, করলে সত্যি সত্যি আপনারা বিস্মিত হয়ে যাবেন। মেন স্ট্রিম মিডিয়ায় সেভাবে আসেনি। 4,35,451 স্যাম্পল সাইজ কিন্তু ছোট নয়। পোল ট্র্যাকার যে খুব নামী সংস্থা তা নয়, কিন্তু তারা আসামের ভোট এবং কেরালার ভোট নিয়ে যে সমীক্ষা করেছিল তাতে পরিষ্কারভাবে বলেছিল আসামে ইন্ডিয়া গভর্নমেন্ট হবে, কেরালায় কংগ্রেস গভর্নমেন্ট হবে। যদিও সিটের অনুমান তারা মেলাতে পারেনি, কিন্তু ট্রেন্ড দিয়েছিল। সেই ট্রেন্ড যদি আমরা দেখি তাহলে কিন্তু বিজেপির সত্যি চিন্তার কারণ আছে। ওই জন্য বললাম, নরেন্দ্র মোদী যখন লালকেল্লায় ঝান্ডা ফায়রাবেন, ওঠাবেন, প্রচুর মানুষের সামনে বক্তব্য রাখবেন, তখন কিন্তু বিজেপির মধ্যে যে ভয়ে ওম বিড়লা এই এনসিপিআই এর 20 গাদ্দারকে কোনো দলের মর্যাদা দিতে পারলেন না, যে ভয়ে জ্ঞানেশ কুমার ঋতব্রতদের তৃণমূলকে আলাদা করে ওইটাই আসল তৃণমূল বলতে পারলেন না, এবং সূর্যকান্ত যে ভয়ে কোথাও যেতেই পারছে না, তার মানে দেশে 2029-এ একটা পরিবর্তন আসতে পারে। হবে কি হবে না আমি জানি না, সেই সম্ভাবনা দেখা দিয়েছে। এই পোল ট্র্যাকারের রিপোর্টটা যদি আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে বিষয়টা ঘটছে। তার আগে বলি, ভারতের 2024-এর যে লোকসভা ভোট হয়েছিল তাতে ভোটারের সংখ্যা ওভারঅল যা দাঁড়িয়েছিল তাতে প্রায় 96,88,00,000 মানুষ ভোটার ছিল। এসআইআর হচ্ছে, পশ্চিমবঙ্গেই আমরা দেখেছি 95 লক্ষ মানুষের নাম বাদ গেছে। ব্যাঙ্গালোরে এই রকম লক্ষ লক্ষ মানুষের নাম, অভিনেতা প্রকাশ রাজেরই নাম নেই। ভাবা যায় না তিনি ওখানে জন্মেছেন, ভোটেও দাঁড়িয়েছিলেন একসময় নির্দল প্রার্থীর হয়ে। আমার অনুমান সারা দেশে বিজেপির পরিচালিত ইলেকশন কমিশন, জ্ঞানেশ কুমার একেবারে যিনি মোদি শাহর অনুগত হয়ে চালান, আমার বলতে কোনো দ্বিধা নেই, 10 থেকে 15 কোটি মানুষের নাম বাদ দিয়ে দেবেন, অর্থাৎ ভোটার 2024-এর থেকে কমে যাবে সংখ্যায়। এনিওয়ে, জেনজির হিসেবটা যদি মাথায় বলে রাখতে হবে আপনাদের এই কারণেই, কারণ এই ইউথরা কত সংখ্যক ভারতে এই মুহূর্তে রয়েছেন, এই ইউথদের সংখ্যা এই মুহূর্তে 35 থেকে 38 কোটি বলা হচ্ছে, এবং তারা 18 থেকে 29-এর যে ভোটার, সেই ভোটারের সংখ্যার 23% তারা 2029-এ সেই সংখ্যাটা বেড়ে প্রায় 25%-এর কাছাকাছি চলে যাবে। এবং জেন আলফা যারা 2010 থেকে 2014 ওই সময়কালীন, অর্থাৎ যারা নতুন ভোটার হবে, এখানে আরো প্রায় 1.5 কোটি নতুন ভোটার যুক্ত হবে ইয়াং জেনারেশনে, অর্থাৎ প্রায় 25 থেকে 27 কোটি নতুন ভোটার, যারা এই মোদির মিথ্যে কথা বলা অর্থনীতি, মিথ্যে কথা বলা উন্নয়ন, মিথ্যে তথ্য দেওয়া বিদেশ নীতি এবং প্রতিটা ব্যাপারে জুমলাবাজি এবং অন্ধ
যে ভক্ত, সেই অন্ধভক্তের সময় কেটে গিয়ে প্রশ্ন করলেই যে তাদের উত্তর বেরোয় না এবং মিথ্যে উত্তর বেরোয় অমিত মালব্যর, সেটা ধরে ফেলেছেন। ফলে যেটা দাঁড়িয়েছে, পোল ট্র্যাকারের যে ওভারঅল রিপোর্ট, সেই রিপোর্টটা কিন্তু খুব সাংঘাতিক। আমি একটু একটু করে সেই রিপোর্টটা বলছি, একটু মন দিয়ে শুনবেন এবং সাইড বাই সাইড আমি এডিটরকে বলবো যে আপনি ওটা দেখাতে থাকবেন। যেরকম এই সিজেপি মুভমেন্ট, ককরোচ জনতা পার্টির, এটা কি যুবকদের আওয়াজ ছিল? আবারও বলছি, 3 জুলাই টু 7 আগস্ট এই সমীক্ষা হয়েছিল। সিজেপি মুভমেন্ট কি যুবকদের আওয়াজ ছিল? হ্যাঁ বলেছেন 59%, না বলেছেন 32%, জানি না বলেছেন 9%। সংসদ অচল কেন ছিল আপনারা নিশ্চয়ই জানেন। রাহুল গান্ধী স্পষ্ট করে দিয়েছিলেন। আমাদের একটাই প্রশ্ন, যে অমিত শাহ কি ওই পেলেট গান বা লাঠির ওপরে পেরেক বেঁধানো লাঠি চার্জ করার অনুমতি দিয়েছিলেন? যে পেলেট গানের 10 জন ছাত্র যুব শিকার হয়েছেন, একজনের চোখ যেতে বসেছে, ছররাগুলি দেহের বিভিন্ন অংশে চলে গেছে, ছাত্রদের দেখা যাচ্ছে, যেটা গত 10-15 বছর ধরে নিষিদ্ধ ছিল কাশ্মীরে, একবার চলার পরে ইন্টারন্যাশনালি বারণ করা হয়েছে। এর নির্দেশকে দিয়েছিল, তার উত্তর অমিত শাহ দেননি, কারণ দিল্লি পুলিশ অমিত শাহর আন্ডারে। এর পরের প্রশ্ন ছিল, যদি আপনি না দিয়ে থাকেন তাহলে কে দিয়েছে? সে প্রশ্নের উত্তর অমিত শাহ দেননি। আর অন্য কেউ যদি দিয়ে থাকে তাহলে অমিত শাহ ইস্তফা। অর্থাৎ অমিত শাহ লোকসভায় ফেস করতে পারলেন না। কারণ হচ্ছে সিজেপি যে ককরোচ জনতা পার্টি, ককরোচ শব্দটা সূর্যকান্ত চিফ জাস্টিস বলেছিলেন, একেবারে মোদী ভক্ত। তার পরিণামটা কি দাঁড়িয়েছে আপনারা বুঝতেই পাচ্ছেন, যে 59% যুবকরা মনে করছেন সিজেপির আওয়াজ আসলে সঠিক আওয়াজ। পরে সূর্যকান্ত অবশ্য বলেছেন যে আমার কথার ভুল ব্যাখ্যা হয়েছে। কিন্তু এই সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্টের উপর নির্ভর করে ক্ষমতায় বলিয়ান হয়ে চলছিল কিন্তু মোদী সরকার, আর ইলেকশন কমিশনের ক্ষমতায় বলি হয়ে চলছিল এই মোদী সরকার, অমিত শাহ মোদী। এরপরে প্রশ্ন ছিল যে ইলেকশন কমিশন কি নিরপেক্ষ? আমরা পশ্চিমবঙ্গে কিভাবে ইলেকশন কমিশন কাজ করেছে জানি, এসআইআর এ কিভাবে নাম কাটা হয়েছে আমরা জানি। আমি এর আগের এপিসোডেই আপনাদের স্পষ্ট করে বলেছি যে আরো 33 লক্ষ মানুষের নাম ঝুলে আছে, তার মধ্যে 6 লক্ষ মানুষ যারা এই মে মাসের আগে মানে এপ্রিল মাসে পর্যন্ত ভোট দিলেন, তাদের নাম যাতে বাদ যায় তার জন্য ইলেকশন কমিশন পাঠিয়েছে নতুন করে ট্রাইব্যুনালে। এই রকম একটা কোট আনকোট বিরোধীদের বক্তব্য জোচ্চোর কমিশন, ষড়যন্ত্রকারী কমিশন, সেই কমিশনের নিরপেক্ষতা নিয়ে যখন প্রশ্ন উঠেছে, তখন 48% মানুষ বলছেন ইলেকশন কমিশন নিরপেক্ষ নয়। ইট ইজ আ ভেরি ডেঞ্জারাস সিগন্যাল। 48% বলেছেন ইলেকশন কমিশন নিরপেক্ষ নয়, 42% বলছেন ইলেকশন কমিশন নিরপেক্ষ। অর্থাৎ প্রথমে দেখলেন যে ককরোচ জনতা পার্টি যুবকদের আওয়াজ প্রায় 59% মানুষ বলছেন, এবার 48% মানুষ বলছেন ইলেকশন কমিশন নিরপেক্ষ নয়। এরপরেই আমি চলে আসছি পরের একটা সার্ভেতে। এই যুবকদের মধ্যে লোকপ্রিয় নেতা বলে এরা কাকে মনে করছেন? ইন্টারেস্টিং ফিচার হচ্ছে নরেন্দ্র মোদীকে 36% লোক বলছেন, রাহুল গান্ধীকে বলছেন 58%। আপনারা বুঝে দেখুন, 25 কোটি মানুষ যখন 2029-এ ভোট দেবে, তাদের মধ্যে 58% বলছেন যে রাহুল গান্ধীর এই মুহূর্তে সঠিক। রাহুল গান্ধী যুব না, তার বয়স 55 হয়ে গেছে, আর নরেন্দ্র মোদী 75 বছর। কিন্তু তারা লোকপ্রিয় হিসেবে দেখছে যুবা নেতা রাহুল গান্ধী। নরেন্দ্র মোদীকে আমরা দেখতাম ভারতের সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রী হিসেবে, যুবকদের কাছে, অন্ধভক্তদের কাছে। এবং এই কাওয়াড় যাত্রা আমরা দেখতে পেলাম কিভাবে নাঙ্গা নাচ হচ্ছে রাস্তায়, সব বন্ধ করে দিয়ে যুবকদের, ওই অন্ধ অশিক্ষিত মূর্খ অর্ধশিক্ষিতদের তারা আনপাড় লোকেদেরকে তারা বুঝিয়ে চলেছিল, শিক্ষিত সম্প্রদায় বুঝছিল, কিন্তু তাদের জেনারেশন শেষ হয়ে যাচ্ছে। রাহুল গান্ধীকে 58% বলছেন
যে জনপ্রিয় হিসেবে, অর্থাৎ নরেন্দ্র মোদী এই ট্র্যাকারেতেও প্রচণ্ডভাবে পিছিয়ে পড়ছেন। এরপরে ট্র্যাকার যদি আসে যে সরকারের কাজে, নরেন্দ্র মোদী সরকারের কাজে দেশের ইকোনমি যেভাবে যাচ্ছে, এডুকেশন যেভাবে যাচ্ছে, হেলথ সেক্টর যেভাবে যাচ্ছে, আপনারা, আমি বিস্তারিত এর ব্যাখ্যায় যাব না, এই ব্যাখ্যাগুলো বহুবার হয়েছে। তাতে এবং এখন আপনারা বুঝতেই পাচ্ছেন গ্যাসের দাম বাড়বে, জিনিসের দাম ভয়ঙ্কর ঊর্ধ্বগতি, ইকোনমি পড়ছে। মোদী সরকারের কাজে অসন্তুষ্ট কত? 58%, 58% আর আনহ্যাপি। আর সন্তুষ্ট কত? 42% আর হ্যাপি। 58% আনহ্যাপি, 42% হ্যাপি। আপনি ভেবে দেখুন এই ক্ষেত্রেও কি ভয়ঙ্কর ভাবে 58%, 42%। এরপরের সমীক্ষা, মানে এটা ওভারঅল, তার মানে একের পর এক প্যারামিটার যত দেখা যাচ্ছে পোল ট্র্যাকারের যে সমীক্ষায়, তাতে কিন্তু ক্রমাগত পিছোচ্ছে। আমরা এর আগে সি ভোটারের সমীক্ষাতেও বলেছিলাম পিছোচ্ছে এবং এই জেনজির মুভমেন্ট থেকে উঠে আসছে। এবার পোল ট্র্যাকারের সমীক্ষা, ওই সি ভোটারের স্যাম্পল সার্ভে ছিল ভেরি স্মল, 1300 কত, 1400 কম, 329 না কত। পোল ট্র্যাকারে কিন্তু 4,35,000, বিগ স্যাম্পল। এরপরের হচ্ছে যুবকরা কার মধ্যে ভবিষ্যৎ দেখছেন, ভেরি ইম্পর্টেন্ট। 14 সালে, 13 সালে, 12 সালে যুবকরা তারা নরেন্দ্র মোদীর ওপরে 56 ইঞ্চি ছাতির ওপরে বাজি ধরেছিলেন। এইবারে যুবকরা কার মধ্যে ভবিষ্যৎ দেখছেন, বিভিন্ন ভাবে সেটাকে তারা তুলে এনেছিলেন প্রশ্ন। তাতে দেখা যাচ্ছে রাহুল গান্ধীর মধ্যে 69% ভবিষ্যৎ দেখছেন। ভেবে দেখুন, রাহুল গান্ধীর মধ্যে 69%, নরেন্দ্র মোদীর মধ্যে দেখছেন 23%। 23% মোদীর মধ্যে, রাহুলের মধ্যে 69%। স্থানীয় নেতা ধরুন অভিষেক ব্যানার্জি, এদের উপর আস্থা রাখতে পারছেন 2%। আর অন্যান্য টোটাল ফ্যাক্টর, বহু নেতা রিজিওনাল পার্টির বিভিন্ন জায়গায় আছেন আমরা জানি, তার মধ্যে বিজয় থালাপতি আছেন, হেমন্ত সোরেন আছেন, এটা নিয়ে বিস্তারিতভাবে বলা যাচ্ছে। লোকাল লিডারের বাইরে আদার্স তাদের হচ্ছে 6%, তার মধ্যে বিজেপিরও থাকতে পারে। অর্থাৎ রাহুল গান্ধী এই প্যারামিটারেও ভয়ঙ্করভাবে নরেন্দ্র মোদীকে পেছনে ফেলে দিচ্ছেন। তারপরের প্রশ্ন আরো সাংঘাতিক, ভারতের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কে? এই জেনজিদের মধ্যে, এই ইয়াং ভোটারদের মধ্যে যে সমীক্ষা হয়েছে, সেই সমীক্ষায় বলা হচ্ছে রাহুল গান্ধীকে 58% লোক মনে করছেন, আর 42% লোক মনে করছেন যে নরেন্দ্র মোদী। অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু প্রচন্ডভাবে পিছিয়ে পড়ছেন নরেন্দ্র মোদী। এ খুব ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং এই ফিগার। বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধীর গ্রাফের আগে বলা হতো পাপ্পু, আমার মনে আছে অমিত শাহ বলতেন রাহুল বাবা, সেই রাহুল বাবার ভয় এবার আসতেই পারলেন না। রাহুল কি বিরোধী দলনেতা? ভালো, কারণ চলতে দেননি তো পার্লামেন্ট। প্রশ্ন তুলেছিলেন, 61% বলছেন হ্যাঁ, 39% বলছেন না। অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু একটা বড় রকম ডিফারেন্স রয়েছে। আপনারা এরপরে যদি আমরা চলে যাই এই ফ্যাক্টটাকে নিয়ে তারা যে বিশ্লেষণ করেছিলেন, তাতে যদি এখন ভোট হয়, অর্থাৎ অ্যাজ অন টুডে, তাহলে ইন্ডিয়া ব্লক অ্যাজ ইট ইজ ধরা হয়েছে, তার মধ্যে ডিএমকেও রয়েছে, তার মধ্যে অবশ্যই টিএমসিও রয়েছে, এনসিপি রয়েছে, উদ্ধব এর শিবসেনা রয়েছে। এই সবটা ধরে ইন্ডিয়া ব্লকের সিট পাওয়ার সম্ভাবনা 280, 280। তাদের ভোট পার্সেন্টেজ 44%।
তাদের সিট সংখ্যা হতে পারে 280, আর এনডিএ ব্লকের সিট হতে পারে 240। এনডিএ মিনস কম্প্রাইজ অফ জনতা দল ইউনাইটেড, এনডিএ মানে কম্প্রাইজ অফ চন্দ্রবাবু নাইডু, এনডিএ মিনস কম্প্রাইজ অফ আদার উদ্ধব সেনা, এনসিপি প্রফুল্ল প্যাটেলদের সব ধরে, অর্থাৎ বিজেপি যদি ব্রেকআপ তারা দেয়নি পোল ট্র্যাকার, আমার ধারণা লেস দ্যান 200। আপনাদের মনে থাকবে যে ফার্স্ট ইউপিএতে কংগ্রেস 150 সিট না পেয়ে গভর্নমেন্টে এসেছিল এবং সফলভাবে গভর্নমেন্ট চালিয়েছিল। যদি এই রিপোর্ট যদি সামনে আসছে, এবং এই পোল ট্র্যাকারের রিপোর্ট তো বিজেপির নেতারাও দেখতে পাচ্ছেন, ফলে তারা বুঝতেই পাচ্ছেন যে কি অবস্থা। এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে 2009 সালে যে কোল থেকে 10 সালে যে কোল্ড স্ক্যাম, 2G 3G স্পেকট্রাম, এবং পরবর্তীকালে দেখা গেছে এগুলো সবই বিনোদ রায় যে করেছিলেন, তখনকার সিএজি একটা ফিকটিশাস রিপোর্ট দিয়ে তৈরি হয়েছিল। আন্না হাজারা মুভমেন্ট গোটাটাই অর্কেস্ট্রেট ছিল, যদিও সে কানিমাজি জেলে গেছিলেন, ডি রাজা জেলে গেছিলেন, এবং তারপরে কিন্তু পতন শুরু হয়ে গেছিল তখন থেকেই। আজকে আমরা বুঝতে পারছি কেন পার্লামেন্টের মুখোমুখি হতে পারছে না আমাদের মানে অমিত শাহ। এটা অত্যন্ত ক্লিয়ার। এবার পশ্চিমবঙ্গে দেখুন, বিজেপি যে ন্যারেটিভে চলছিল, শুভেন্দু যে ন্যারেটিভে চলছিলেন, সেই ন্যারেটিভ ধাক্কা খাচ্ছে। অনন্ত মহারাজের কাছ থেকে বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হয়েছে। এই অনন্ত মহারাজকে একটা তার শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস, উল্টো পাল্টা কথা বলছে। আদৌ কোচবিহারের কত রাজবংশী তার পক্ষে আছে কেউ জানে না। বিজেপি তাকে এমপি বানিয়েছে, মমতাও তাকে এনে বঙ্গবিভূষণ দিয়েছেন, দুপক্ষই তোয়াজ করত। এখন শোনা যাচ্ছে তার সেবায় ভোটারই মানে তার হাতে নেই, তার হাতে লোকপ্রিয়তাও নেই। উল্টো দিকে এই নেতাজির বিরুদ্ধে এমন সব কথাবার্তা বিজেপির কিছু লোক বলছিল, কিছু রাজবংশী, কিছু ওই কোচবিহারের অনন্ত মহারাজের লোকেরা বলছিল, তাতে শুভেন্দু অধিকারীকে বলতে হয়েছে যে নেতাজি শ্রদ্ধেয় নেতা, কেউ কিছু বললে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। তারপরেও আমরা দেখলাম কলকাতার আলিপুরে নেতাজির হাত ভেঙে দেওয়া হয়েছে। এর আগের একটি এপিসোডে আমি নেতাজিকে কিভাবে হেনস্থা করা হয়েছে বলেছিলাম। এই যে অল ইন্ডিয়ার যে এফেক্ট, সেটা কিন্তু পশ্চিমবঙ্গও আসছে। আপনারা রাস্তাঘাটে কান পাতলেই শুনতে পাবেন যে গভর্নমেন্ট কিন্তু ঠিক চলছে না, 29-এ বোঝা যাবে। আরে এখন তো সবাই 26, 29 হয়ে তো ঢের দেরি। তাহলে কেন বোঝা যাবে? বোঝা যাবে যে সারা দেশের মুড কিন্তু এর ফেভারে নেই, অর্থাৎ সারা দেশের মুড মোদি শার ফেভারে নেই, সারা দেশের মুড কিন্তু মোদি শার বিরুদ্ধেই আছে। আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন, অবশ্যই করে তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করতে, শেয়ার করতে, লাইক কমেন্ট করতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।